হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অধ্যয়নম। আমি কাহিনী ম্যাম। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা বায়োলজি শুরু করব। কি যারা যারা 11-12-এ পড়িস, ম্যাক্সিমাম যতজন সায়েন্স আছে তাদের ম্যাক্সিমাম জনের পছন্দ কিন্তু বায়োলজি। কারণ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের মতো অতটা বুঝতে অসুবিধে হয় না, অতটা টাফ লাগে না, ম্যাথের মতো অতটা টাফ লাগে না। ম্যাথে তো ম্যাক্সিমাম জন প্রচুর মানুষের ভীতি আছে, কিন্তু বায়োলজি সবার কাছেই খুব ইজি লাগে, কারণ বুঝতে অতটা কষ্ট হয় না, ইজি খুব। আর বায়োলজির সবারই ম্যাক্সিমাম পছন্দের হচ্ছে হিউম্যান ফিজিওলজি। কি ঠিক বলছি তোরে? কিন্তু 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 আজকে আমরা শুরু করব বোটানি দিয়ে। জানি তোদের বোটানির নাম শুনে নিশ্চয়ই অনেকের মুখ শুকিয়ে যাবে, অনেকেই ভয় পাস তোরা বোটানিকে। বোটানিতে অতটা ইন্টারেস্ট আসে না, বুঝতে পারিস না, ভয় লাগে, ভীতি আছে বোটানির প্রতি। কিন্তু ওই যে ডর কে আগেই তো জিত হ্যাঁ না, इसी डर को ही तो हमें पार करना पड़ेगा। তো এই যে বোটানির পেছনে তোদের এই ভীতি, এটাকে দূর করার জন্যই তো আমরা অধ্যয়নম হাজির। তোদের এই ভীতিটাকে কাটানোর দায়িত্ব আমাদের। আর আমরা এখানে এমনভাবে পাতি বাংলা ভাষাতে পড়াবো যাতে তোদের বোটানির প্রতি যে ভীতিটা আছে, বোটানি বুঝতে যে অসুবিধে হয়, ইন্টারেস্ট পাস না, সেই সব কিছু দূর হয়ে যাবে। আমরা বোটানিকে চেষ্টা করব ডেইলি যে এক্সাম্পলগুলো আছে সেগুলোর সাথে কোরিলেট করে পড়া। আমরা যখন ডেইলি যে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পলগুলো আছে সেগুলোর সাথে যখন কোরিলেট করে পড়বো, তখন এই বোরিং জিনিসটাও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। কি তাই তো? তো আমরা আজকে বোটানির যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। আর আমরা এখানে এমনভাবে পড়বো যে বাংলার সাথে সাথে ইংলিশ টার্মগুলোকেও কোরিলেট করে পড়বো। কেন? কারণ তোরা তো নিশ্চয়ই শুধু বোর্ড এক্সামের জন্য পড়ছিস না, সবাই অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিস ম্যাক্সিমাম সবাই। তো অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সাম সেখানে কি থোড়াই বাংলাতে থাকে নাকি? সেখানে তো সব ইংলিশ। তো আমরা যখন বাংলাগুলোর সাথে পরে এই যে ইংলিশ টার্মগুলোকে কোরিলেট করে পড়তে পারবো, তখন পরবর্তীকালে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামে আমাদের কোনো অসুবিধা হবে না। এনসিইআরটিটা তো আমাদের পরবর্তীকালে পড়তেই হবে অল ইন্ডিয়া এন্ট্রান্সের জন্য, সবথেকে গুরুত্বপূর্ণ এনসিইআরটি। নিটের জন্য তো একবারে মানে ওইটা ছাড়া ওটার প্রত্যেকটা লাইন আমাদের মনে রাখতে হয়। তো আমরা যখন বাংলা ইংরেজি কোরিলেট করে পড়বো তখন ওটা পড়তেও আমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। তো এই যে প্ল্যান্ট ফিজিওলজি, তো প্ল্যান্ট ফিজিওলজিটা কী সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। তো এই যে বললাম তোদের সবার পছন্দের, আমারও খুব পছন্দের হিউম্যান ফিজিওলজি। স্কুল লাইফে আমারও বোটানি ভয় লাগতো, কিন্তু আস্তে আস্তে সেখানে আমার ইন্টারেস্ট চলে এসছে। তোদেরও ইন্টারেস্ট আস্তে আস্তে ঠিক চলে আসবে। তো এই যে প্ল্যান্ট ফিজিওলজি সেটা কী জিনিস? হিউম্যান ফিজিওলজি বলতে আমরা কী বুঝি? এই যে আমাদের হিউম্যান বডির মধ্যে যেসব প্রসেসগুলো চলে, যেমন সার্কুলেটরি সিস্টেম, তারপরে স্কেলিটাল মাসেল স্কেলিটাল সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, তারপরে নার্ভাস সিস্টেম, এই সব কিছু তো আমাদের দেহের মধ্যে চলছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের ভেতরে চলছে। তো সেগুলো আমরা পড়ে জানছি, এগুলো সবই হিউম্যান ফিজিওলজির পার্ট। তেমনি প্ল্যান্টও তো একটা লিভিং এলিমেন্ট, একটা জীব, তো তার মধ্যেও তো প্রাণ আছে। তো তার মধ্যেও তো সেও তো বেড়ে উঠছে, বড় হচ্ছে, সেও খাবার খাচ্ছে, জল খাচ্ছে, তারও রেসপিরেশন শোষণ চলছে, সব কিছু হচ্ছে। তো এই প্ল্যান্টের দেহের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলোকেই বলা হয় প্ল্যান্ট ফিজিওলজি। তো আজকে আমরা প্ল্যান্ট ফিজিওলজির সালোক সংশ্লেষ, আর যেটাকে ইংলিশে বলা হয় কি ফটোসিনথেসিস, তো সেইটা দিয়ে এই ক্লাসটা শুরু করব। তো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কোথায় হয়, কারা করতে পারে, এই সবে যাওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে এই যে ওয়ার্ড সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, তার ইনার মিনিংটা কি। আমাদের সবার নামেরই তো একটা ইনার মিনিং আছে, কি আছে তোরে? তো সেরকম সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের একটা ইনার মিনিং আছে। তো প্রথমে আমাদের এই নামটাকে ডিকোড করতে হবে। তো এখানে আমরা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি। ফটোসিনথেসিসকে ভাঙলে কি দেখব? যে প্রথমে ফটো একটা ওয়ার্ড আছে আর একটা সিনথেসিস। তো ফটো আর সিনথেসিস এই দুটো ওয়ার্ডের দুটো আলাদা মিনিং আছে, যেই দুটো মিনিং আমরা জেনে দুটোকে একসাথে জুড়ে দিলে এর যে ইনার মিনিং সেটা আমরা জেনে যাব। তো ফটো কথার অর্থ এখানে কি? ওই যে খিঁচমেরি ফটো বলা ফটো কিন্তু এখানে নয়। এখানে ফটো কথার অর্থ হচ্ছে লাইট বা আলো। এই যে আলোর উৎস কি? আমাদের সব আলোর উৎসের বাবা সূর্য। তো এই যে সূর্য থেকে দেখতেই পাচ্ছিস আলো আসছে, যেটা গাছ নিচ্ছে। তো এই ফটো কথার অর্থ হচ্ছে এখানে লাইট। তো ফটো কথার অর্থ কি? লাইট। দেন নেক্সট কি? সিনথেসিস। সিনথেসিস কথার অর্থ কি? সিনথেসিস মানে কি? কি জানি আমরা বাংলায়? বিক্রিয়া বা সংশ্লেষ। সিনথেসিস মানে তো বিক্রিয়া বা সংশ্লেষ, আর বিক্রিয়া বা সংশ্লেষের মধ্যে কি নতুন কিছু তৈরি হয়, আর সালোক সংশ্লেষের মাধ্যমে কি তৈরি হয়। আমরা যে খাবার খাই সেটা কি মা রান্না করে, তাই তো? তেমনি গাছ হয়ে যে বললাম গাছের মধ্যেও তো খাবার তৈরি হয়। তো গাছ যে খাবার তৈরি করে সেটা তো রান্না করেই তৈরি করে, কি এমনি এমনি তো তৈরি হয়ে যায় না। তো গাছের এই রান্না করার পদ্ধতিটাই হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে সিনথেসিস বা এই সংশ্লেষের মাধ্যমে কি তৈরি হচ্ছে? খাবার তৈরি হচ্ছে।
তো সংশ্লেষ বা সিনথেসিসের মানে কি? খাবার তৈরি বা খাদ্য সংশ্লেষ, খাবার তৈরি। তাহলে ফটোসিনথেসিসের মানে কি? আলোর উপস্থিতিতে খাবার তৈরি করা, এটা বোঝা গেছে। এবারে এই যে খাবার তৈরি হচ্ছে, খাবার তৈরি করার জন্য তো কিছু শক্তির দরকার হয়। কি আমরা যে রান্না করি, আমরা রান্না তো আর এমনি এমনি করি না, সেটার জন্য তো কিছু শক্তি লাগে। আমরা কিসে রান্না করি? গ্যাসের, আগুনের তাপে তো রান্না করি। তো সেরকমই এদেরও তো খাবার তৈরি করার জন্য কিছু শক্তি লাগে। আর সেই শক্তিটা কে দিচ্ছে? এই তো সূর্যালোক। এই যে লাইট, এই লাইটটাই তো এখানে এনার্জি হিসেবে, শক্তি হিসেবে কাজ করছে। তো এখানে লাইটটা কি হিসেবে কাজ করছে? এনার্জি। তাহলে এবারে দেখা যাক যে সালোক সংশ্লেষ কারা করে, কারা করতে পারে। আমরা সবাই জানি গাছ, ছোট থেকে বড় গাছ, আম, জাম, বট, ছোট ঘাস থেকে শুরু করে সব গাছ, সব সালোক সংশ্লেষ করতে পারে। এদেরকে কি বলা হয় বলতো? অটোট্রফস বা স্বভোজী। বাইরা যেহেতু খাবার তৈরি, নিজের শরীরের মধ্যে খাবার তৈরি করতে পারে, তাই উৎপাদক বলা হয়। তো এদেরকে বলা হয় অটোট্রফ, স্বভোজী বা উৎপাদক বা প্রডিউসার। তো এই অটোট্রফ বা স্বভোজীর মধ্যে গাছ ছাড়াও আরও কিছু কিছু জীব আছে যারা এর মধ্যে পড়ে। তো তারা কারা সেটা একবার আমরা দেখে নিই। স্বভোজী, স্বভোজী বা অটোট্রফস, বা আরেকটার নাম কি বললাম? উৎপাদক বা প্রডিউসার। প্রডিউসার। তো এর আন্ডারে কারা কারা আসছে? গাছ, প্ল্যান্টস, সে তো আছেই। এছাড়াও কিছু প্রোটিস্টা কিংডমের জীব আছে। কি বলতো? যেমন ডায়াটাম আছে, তারপরে ইউগ্লিনা, এছাড়াও প্ল্যান্টস তো আছেই। আর ডায়াটাম, ইউগ্লিনা ছাড়াও ডিনোফ্ল্যাজেলেট, তারপরে যে সায়ানোব্যাকটেরিয়া, যেগুলো অ্যানাবিনা, এগুলো সবই স্বভোজী বা প্রডিউসারের আন্ডারে আসছে। এছাড়াও আরেক ধরনের ক্যাটাগরির জীব হয়, তাদেরকে বলা হয় পরভোজী বা খাদক। পরভোজী নামটা শুনেই বুঝতে পারছি যারা নিজেরা নিজেদের শরীরের মধ্যে খাবার বানাতে পারে না, যারা অন্যকে ভোজন করে, অন্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো পরভোজী বা খাদকের মধ্যে কারা পড়ে? পরভোজী বা যেটাকে বলা হচ্ছে হেটেরোট্রপস বা খাদক। তো এদের আন্ডারে কারা কারা আসছে? এদের আন্ডারে এই যে আমরা মানুষরা নিজেদের শরীরের মধ্যে কি খাবার বানাতে পারি? নিশ্চয়ই না। আমরা বাইরে থেকেই তো খাবার সব কিনে এনে রান্না করে খাই। আর আমরা শুধু নয়, সব অ্যানিমেলসরা, আমরাই তো এই যে স্বভোজী বা উৎপাদক যাদের আছে এদেরকেই তো সবাই খাই আমরা। হ্যাঁ, যারা নন ভেজিটেরিয়ান, আমরা যারা নন ভেজিটেরিয়ান তা মাছ, মাংস, ডিম তো খাই। এছাড়াও মেন তো আমরা এই গাছ, পাতা, লতা, এইসব শাক তো খাই। আরও যে প্রচুর যে অ্যানিমেলস আছে তারাও এইসব খায়। তো আমরাই হচ্ছি পরভোজী বা খাদক। আর এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে ফাঙ্গাস। তো ফাঙ্গাস কি? ফাঙ্গাস আমরা জানি যে যত মৃত, গলা, এই যে সব পচা জিনিস, এগুলোর উপরে জন্মায়, দিয়ে সেখান থেকেই পুষ্টি বা নিউট্রিশন নেয়। তার মানে এরাও নিজেরা খাবার বানাতে পারে না। তো এরাও আসছে পরভোজী বা খাদকের আন্ডারে। তো কারা কারা আসছে? এই যে অ্যানিমালস বা আর হচ্ছে ফাঙ্গাস। তাহলে তো বোঝা গেল যে সালোক সংশ্লেষ কারা করতে পারে? এই স্বভোজী, প্রডিউসার যারা, এইরাই উৎপাদক, এরাই হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে। এবারে তাহলে এই যে ফটোসিনথেসিস হচ্ছে, এর ইনার মিনিং তো আমরা দেখলাম। এর না কয়েকটা নিকনেম আছে। আমাদের ঘরে যেমন আমাদের অনেকগুলো ডাকনাম থাকে, কারোর একটা, কারোর দুটো, সবারই তো ডাকনাম থাকে, কাউকে তো আর ভালো নামে ডাকা হয় না। তেমনি ফটোসিনথেসিসেরও না অনেকগুলো নিকনেম আছে, 2-3টে আছে। তো প্রথম নিকনেম কি বলতো? এর প্রথম নিকনেম হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া, বা যেটাকে বলা হয় ফোটোকেমিক্যাল রিয়াকশন। তো ফোটোকেমিক্যাল রিয়াকশন কেন বলা হয়? আলোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো, একটা আলোক আছে, একটা রাসায়নিক আছে। মানে এইটুকু বোঝা যাচ্ছে যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ এখানে যে আলোক শক্তি ব্যবহার হচ্ছে, শক্তি তো নিশ্চয়ই ধ্বংস করা যায় না, আমরা জানি শক্তি অবিনশ্বর হয়, অন্য একটা ফর্মে রূপান্তরিত হয়ে যায়। তো এই নাম থেকে আমরা বুঝতে পারছি যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এখানে রাসায়নিক শক্তি আসছে কোথা থেকে?
এই যে খাবারটা কি এক ধরনের কেমিক্যাল, রাসায়নিক। তো সব খাবারের মধ্যেই তো কিছুতে প্রোটিন, কিছুতে ফ্যাট, কিছুতে কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, এগুলো সবগুলোই তো কেমিক্যাল, রাসায়নিক জিনিস। তো তাহলে কি হচ্ছে, এই আলোক শক্তি খাবারের মধ্যে তো রাসায়নিক শক্তি রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আলোক রাসায়নিক বিক্রিয়া কেন বলা হয়? কারণ এটা আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আর রাসায়নিক শক্তি, রাসায়নিক জিনিস খাবার, তোরা আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, খাবার তৈরির মাধ্যমে রূপান্তরিত হচ্ছে। তারপরে এই যে এতক্ষণ ধরে বলছি আলোক সংশ্লেষ এক ধরনের বিক্রিয়া, ফটোসিনথেসিস, এই আলোক রাসায়নিক বিক্রিয়া। তো বিক্রিয়াটা কি, এবার তাহলে বিক্রিয়াটা দেখা যাক। তো এই বিক্রিয়া করার জন্য তো কিছু কিছু রিঅ্যাক্টেন্ট, কিছু উপাদান তো লাগেই। তো তেমনি এদের যে খাবারটা তৈরি হচ্ছে, এদের কী খাবার তৈরি হচ্ছে? আমাদের তো প্রতিদিনই অনেক রকম খাবার আইটেম তৈরি হয়, কিন্তু তোদের বাড়িতে নিশ্চয়ই একটা তো খাবার তৈরি হয় না। প্রত্যেকের বাড়িতেই ভাত, ডাল, মাছ, কোনোদিন মাংস, কোনোদিন সবজি, যাই হোক প্রত্যেকে 2-3টা আইটেম তো থাকেই থাকে। কিন্তু গাছ কি এতগুলো আইটেম বানাতে পারবে নাকি তার শরীরের মধ্যে? না, সে একটাই আইটেম বানায়, সেটা কি? শর্করা বা গ্লুকোজ তৈরি করছে এরা শরীরের মধ্যে। তো এই শর্করা বা গ্লুকোজ তৈরি করার জন্য কিছু তো উপাদান দরকার। এই যে রিয়াকশনটা হচ্ছে, যে রিয়াকশনের মাধ্যমে শর্করা বা গ্লুকোজ তৈরি হচ্ছে, তার জন্য তো কিছু রিয়াক্টেন্ট দরকার আছে। তো সেগুলো কি? আমাদের রান্না করার জন্য জল তো লাগেই, মেন জিনিস। এখানেও সেরকম জল লাগে। গাছ এই যে দেখতেই পাচ্ছিস, মূল থেকে মাটির যে জল সেটাকে শোষণ করে নিচ্ছে, দিয়ে সব গাছের সব অংশে চলে যায়। কিভাবে যায়? জাইলেমের মাধ্যমে যাচ্ছে। তো আরেকটা উপাদান হচ্ছে, গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে। তো এই কার্বন ডাইঅক্সাইড আর জলের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ার মাধ্যমে এরা শর্করা তৈরি করে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কি কি নিচ্ছে? প্রথমে 6CO2 প্লাস 12H2O, জল আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। আর এই রাসায়নিক বিক্রিয়ার জন্য দুটো জিনিসের উপস্থিতি দরকার। এক তো নামেই আছে আলো ছাড়া সম্ভব নয়, তো লাইট। আরেকটা খুব যেটা দরকার সেটা হচ্ছে সক্রিয় ক্লোরোফিল বা অ্যাক্টিভ ক্লোরোফিল। এবার ক্লোরোফিলটা কি বা কি কাজ সালোক সংশ্লেষে, সেটা আমরা পরে গিয়ে দেখব। কিন্তু এই দুটো ছাড়া সালোক সংশ্লেষ হওয়া সম্ভব নয়। অ্যাক্টিভ ক্লোরোফিল, আরেকটা কি বললাম? লাইট। তো আলোর উপস্থিতিতে আর এই ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করছে, দিয়ে কি খাবার তৈরি হচ্ছে বললাম? শর্করা বা গ্লুকোজ। তো গ্লুকোজের সংকেত কি? C6H12O6। কি ঠিক লিখলাম তো? এটাই তো গ্লুকোজের সংকেত। তো এটা কি? শর্করা বা গ্লুকোজ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ উপাদান এরা তৈরি করে, যেটা ওরা নিজেদের কাজে লাগায় না, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অ্যানিমেলসদের জন্য। কি? এই যে অক্সিজেন উৎপাদন করছে। তো এই অক্সিজেনটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কতটা দরকার, এগুলো ছাড়া আমরা বাঁচতেই পারবো না অক্সিজেন ছাড়া। তাহলে গাছ আমাদের কতটা উপকার করে, এই জন্যই তো বলা হয় বেশি করে গাছ লাগাতে। কারণ গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে, অক্সিজেন উৎপাদন করে পরিবেশে বের করে দিচ্ছে, যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্যটাও বজায় থাকছে, কোনোটাই বেশি বেড়ে যাচ্ছে না। তো আরেকটা কি গুরুত্বপূর্ণ উপাদান এরা তৈরি করছে, সেটা হচ্ছে অক্সিজেন। আর এছাড়াও আরেকটা জিনিস তৈরি হয় বা বেরিয়ে যায়, যেটা বলা যেতে পারে কিছুটা পরিমাণে জল। মেন দুটো হচ্ছে, এক হচ্ছে শর্করা এদের খাবার, আর একটা হচ্ছে উপজাত পদার্থ হিসেবে, উপজাত বস্তু হিসেবে অক্সিজেন। তো এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছিস, এর না আরেকটা নিকনেম আছে। একটা তো বললাম আলোক রাসায়নিক বিক্রিয়া, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে আলোক শক্তিটা। এর আরেকটা নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হচ্ছে একে? তো একে জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হচ্ছে? এখানে কোথায় জারণ হচ্ছে, কোথায় বিজারণ হচ্ছে? কোথাও না কোথাও তো হচ্ছে, যার জন্য এটাকে জারণ বিজারণ বিক্রিয়া নাম দেওয়া হয়েছে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি হচ্ছে, এখানে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। কার্বন ডাইঅক্সাইডে কিন্তু H+ নেই, কিন্তু শর্করাতে H+ এসে যুক্ত হয়েছে। আর H+ এসে যুক্ত হওয়া মানে কি? রিডাকশন। তাহলে আমরা কি বলতে পারি? এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা থেকে এই যে শর্করাটা তৈরি হচ্ছে, এটা এক ধরনের রিডাকশন বা বিজারণ। এখানে কার্বন ডাইঅক্সাইড
বিজারিত হয়ে শর্করা তৈরি করছে। এবার জারণ, জারণ কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে, এই যে জল থেকে যখন এই অক্সিজেন তৈরি হচ্ছে, তো অক্সিজেনের মধ্যে H+ নেই, আর H+ বেরিয়ে যাওয়া মানে কি, জারণ, অক্সিডেশন। তো এই জল থেকে এই যে অক্সিজেন তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে অক্সিডেশন। এখানে জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে, ঠিক আছে। আর এইটার আরেকটা লাস্ট আরেকটা নিকনেম আছে, সেটাকে কি বলা হয়, উপচিতিমূলক বিক্রিয়া বা অ্যানাবলিজম রিয়াকশন। কি বলা হয়, কেন একে উপচিতিমূলক বিক্রিয়া বলা হয়? উপচিতিমূলক বিক্রিয়া আমরা কি দেখি, যে দুটো বা কয়েকটা ইনঅর্গানিক কম্পাউন্ড মিলে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করে, দিয়ে যে শরীরের মধ্যে একটা শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পায়। এখানেও তো সেটাই হচ্ছে। কী হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড আর জল, এগুলো কি, এগুলো তো সব ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব পদার্থ, তো অজৈব উপাদান। তো এই ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো মিলিয়ে এই শর্করা, এটা তো একটা জৈব পদার্থ, অর্গানিক উপাদান, তো তৈরি করছে। আর এটা কোথায়, উদ্ভিদের দেহের মধ্যেই ঘটছে, যার জন্য এটা এখানে যে উদ্ভিদের যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা উপচিতিমূলক বিক্রিয়া বলতে পারি কি না, পারি তো। তো তাহলে এর কটা নিকনেম হলো, এক তো আলোক রাসায়নিক বিক্রিয়া, তারপরে জারণ বিজারণ বিক্রিয়া, তারপরে আবার উপচিতিমূলক বিক্রিয়া। এতটা বোঝা গেছে নিশ্চয়ই। এবার তোরা বলতে পারিস, এই যে জলটা যে হচ্ছে, জল থেকেই যে অক্সিজেন হচ্ছে তার কি গ্যারান্টি? কার্বন ডাইঅক্সাইডে তো অক্সিজেন আছে, সেখান থেকেও তো অক্সিজেন হতে পারে, তাই না? মাথায় তো এই জিনিসটা আসতেই পারে, কিন্তু না। সেটা কিভাবে বোঝা গেছে, কারণ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ দু ধরনের হয়। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ দু ধরনের হয়। ফটোসিনথেসিস কি কি হয়, এক তো অক্সিজেনিক হয়, নাম শুনেই বোঝা যাচ্ছে, যেখানে জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে, অ্যান্ড অক্সিজেনিক। এখানে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে না, কিন্তু কি করে বোঝা যাচ্ছে যে এটা জল থেকেই তৈরি, জল থেকেই অক্সিজেন তৈরি হচ্ছে? এইখানে এই অ্যানঅক্সিজেনিক যে ফটোসিনথেসিস সেটা হয় ব্যাকটেরিয়াতে, ঠিক আছে। তো এইসব ব্যাকটেরিয়া সূর্যালোকের উপস্থিতিতেই করে, কার্বন ডাইঅক্সাইড নিয়েই এরা খাবার তৈরি করে, কিন্তু এখানে জল লাগছে না। এখানে জলের জায়গায় এরা অন্য কোনো জৈব বা অজৈব পদার্থকে যে ইলেকট্রন দাতা হিসেবে বা যে ইলেকট্রন ডোনার হিসেবে ব্যবহার করছে, যেমন ধরে নে হাইড্রোজেন সালফাইড, এইগুলোকে এরা কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন বিক্রিয়া ঘটিয়ে খাবার তৈরি করছে। তো এখানে যেহেতু জল এরা ব্যবহারই করছে না অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষে, তাই জন্য অক্সিজেন উৎপাদনই হচ্ছে না। তাহলে কি বোঝা যাচ্ছে, যে সালোক সংশ্লেষের মধ্যে যে অক্সিজেনটা তৈরি হয় সেটা একমাত্র জলের জারণ হওয়ার জন্য অক্সিজেন তৈরি হয়, এটা বোঝা গেছে নিশ্চয়ই। এবারে তাহলে আমরা দেখি যে এই যে সালোক সংশ্লেষটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে, গাছের কোন অংশে হয়, গাছের রান্নাঘর কোথায়? আমাদের প্রত্যেকের বাড়িতেই যে রান্না হয় সেটা তো নিশ্চয়ই বাড়ির সব জায়গায় হয় না, প্রত্যেকের বাড়িতে একটা রান্নাঘর আছে, তেমনি গাছের রান্নাঘর কোথায়? সবাই আমরা ছোটোবেলা থেকে কি শুনে এসেছি, গাছের রান্নাঘর হচ্ছে পাতা, গাছের সবুজ পাতাই হচ্ছে গাছের রান্নাঘর। গাছের এই যে পাতা, তো এই গাছের পাতায় কি, গাছের রান্নাঘর, এখানেই রান্না হয়। কিন্তু রান্না কিসে হয়, আমাদের তো রান্নাঘরে গ্যাসের স্টোভ আছে, সেই গ্যাসের স্টোভে তো রান্না হয়, তেমনি এই তাহলে গাছের এই পাতা, গাছের পাতার গ্যাসের স্টোভটা কোথায় আছে, কোথায় রান্না হচ্ছে? গাছের পাতায় গ্যাসের স্টোভ হিসেবে কাজ করছে, বা সালোক সংশ্লেষের অঙ্গাণু যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে গ্যাসের স্টোভ হিসেবে বা সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কি, ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকছে, এই ক্লোরোপ্লাস্টে থাকছে পাতার যে মেসোফিল কলা আছে সেই মেসোফিল কলার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে। এই যে এইগুলো ধরে নে ছোট ছোট মেসোফিল কলা যেটা পাতাতে থাকছে, আর এই একটা মেসোফিল কলাকে আমি বড় করে দেখাচ্ছি যাতে তোরা বুঝতে পারিস। আর এই মেসোফিল কলার কোথায় ক্লোরোপ্লাস্ট থাকছে, এই মেসোফিল কলার এই যে সাইডে যে বাউন্ডারির জায়গা আছে একবারে সীমানা বরাবর ক্লোরোপ্লাস্টগুলো সজ্জিত থাকে। কেন সীমানা বরাবর থাকে, ভেতরের দিকে কেন থাকে না? কারণ যত বাইরের দিকে থাকবে তত তো অ্যাডিকুয়েট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে এরা সূর্যালোককে গ্রহণ করতে পারবে। আর সালোক সংশ্লেষ তো এই লাইট ছাড়া সম্ভবই নয়, যত বেশি লাইট থাকবে, যত বেশি সূর্যালোক এরা নিতে পারবে, তত সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে খাবার ভালো বানাতে পারবে, খাবার বেশি তৈরি করতে পারবে, এদের জন্য খুবই দরকার। তো সেই কারণে মেসোফিল কলার এই বাউন্ডারি বরাবর ক্লোরোপ্লাস্টগুলো সজ্জিত থাকে। তো এইটা কি,
ক্লোরোপ্লাস্ট। আর এটাকে কি বললাম? মেসোফিল কলা, মানে মেসোফিল টিস্যু। ঠিক আছে, তো মেসোফিল কলার বাউন্ডারি বরাবর ক্লোরোপ্লাস্ট থাকছে, আর এক একটা মেসোফিল কলাতে প্রায় 20 থেকে 40টা পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। ভাবতো কত বেশি থাকে, একটা মেসোফিল কলাতে 20 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন ইচ মেসোফিল টিস্যু কতগুলো থাকছে? 20 থেকে 40টা। contains 20 to 40 ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টকে কি বলা হয় বললাম? এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। তো ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। সালোক, কারণ এখানেই তো সালোক সংশ্লেষ হচ্ছে, এটাই হচ্ছে গ্যাস পাতার যে রান্নাঘরের গ্যাসের স্টোভ হিসেবে কাজ করছে। তো এই জন্য এটাই হচ্ছে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। এর মধ্যেই সালোক সংশ্লেষের যা কিছু সব এর মধ্যে হয়, এর বাইরে কোথাও কিছু হয় না, সব ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে। তাহলে এবারে ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখে নেওয়া যাক, যে ক্লোরোপ্লাস্টের এই যে গ্যাসের স্টোভ যে বলছি, তো গ্যাসের স্টোভের মধ্যে তো বার্নার স্ট্যান্ড থাকে, আমরা সবাই দেখেছি। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে এই বার্নার স্ট্যান্ড হিসেবে কে কাজ করছে, যেটা সালোক সংশ্লেষে কাজে লাগছে, সেই জন্য আমাদের ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখতে হবে। তো এই যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরের গঠন। ঠিক আছে, তো এই ক্লোরোপ্লাস্টের ভেতরের কি আছে? এই ক্লোরোপ্লাস্টটা দেখতে অনেকটা উভবৃত্তাকার বা তোদের ওই লেন্সের উভোত্তলের মতো না? হ্যাঁ, ক্লোরোপ্লাস্টটা দেখতে ওই রকমই। আর এই ক্লোরোপ্লাস্টের দুটো পর্দা থাকে, এই যে একটা হচ্ছে আউটার মেমব্রেন বা বহিঃপর্দা, আরেকটা হচ্ছে এই যে অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। ঠিক আছে, এবার এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মধ্যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছিস তো, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। কি বলা হয়? পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। প্লাস্টিডিয়াল স্পেস। এবারে তাহলে এর ভেতরের দিকে দেখা যাক কি আছে। এই যে ভেতরের দিকে দেখতে পাচ্ছি একটা লিকুইডের মতো অংশ আছে, এটা হচ্ছে প্রোটিন ধাত্র, আর এটাকেই বলা হচ্ছে স্ট্রোমা। আর এই স্ট্রোমাটাই হচ্ছে গ্যাসের একটা বার্নার হিসেবে কাজ করছে। গ্যাসের বার্নার বলতে তোরা কল্পনা করে নে, এটা একটা গ্যাসের স্টোভ, তো গ্যাসের স্টোভে দুটো বার্নারের মতো অংশ আছে। প্রত্যেকের বাড়িতে যে গ্যাসের স্টোভ আছে নর্মালি দুটো বার্নারের অংশ থাকে, তো এই দুটো বার্নারের অংশের মধ্যে একটা বার্নারের অংশ হচ্ছে স্ট্রোমা। আর এই স্ট্রোমাতে সালোক সংশ্লেষের কি হয়? এই স্ট্রোমাতে সালোক সংশ্লেষের অন্ধকার দশা হয়। এই যে এইটা হচ্ছে স্ট্রোমা, এই যে প্রোটিন ধাত্র, এটা হচ্ছে স্ট্রোমা। এবারে তাহলে আরেকটা যে বার্নার সেটা কোথায়, সেটা কোনটা? তো এই যে এই স্ট্রোমার মধ্যে তোরা কি দেখতে পাচ্ছিস? এই চ্যাপ্টা থলির মতো এই যে পর্দাবৃত অংশ থাকে, এই এক একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। তো এক একটা যে চ্যাপ্টা থলির মতো অংশ, এক একটাকে বলা হয় থাইলাকয়েড। আর অনেকগুলো থাইলাকয়েড স্তরে স্তরে ধাপে ধাপে সজ্জিত হয়ে, যেমন সিঁড়ি অনেকগুলো ধাপ নিয়ে সজ্জিত হয়, সেরকম থাইলাকয়েডও পরপর অনেকগুলো থাইলাকয়েড পরপর ধাপে ধাপে সজ্জিত হয়, দিয়ে কি তৈরি করে? গ্রানাম। অনেকগুলো থাইলাকয়েড পরপর সজ্জিত হয়ে তৈরি করছে গ্রানাম। আর এই যে অনেকগুলো গ্রানাম মিলে তৈরি করে কি? গ্রানা। অনেকগুলো গ্রানাম মিলে তৈরি হয় গ্রানা। তাহলে একটাকে বলা হয় থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি করছে গ্রানাম, আর অনেকগুলো গ্রানাম মিলে গ্রানা। আর এই গ্রানাগুলো না নিজেদের মধ্যে যুক্ত থাকে, ইন্টারকানেক্টেড থাকে। কীভাবে থাকে? এই যে সরু নলাকার, এই যে নলাকার একটা অংশ দেখতে পাচ্ছিস, এই যে স্ট্রোমা, যেটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, এই স্ট্রোমা ল্যামেলির মাধ্যমেই গ্রানাগুলো যুক্ত থাকে। আর এই থাইলাকয়েডের ভেতরে না একটা ফাঁকা জায়গা বা একটা অংশ থাকে, থাইলাকয়েডের এই ভেতরের অংশটাকে বলা হচ্ছে লুমেন। তো থাইলাকয়েডের যে ভেতরের অংশ,
সেটাকে কি বলা হয়? লুমেন। ঠিক আছে, এবার বললাম এই যে স্ট্রোমা একটা গ্যাসের বার্নারের মতো কাজ করে, এখানে একটা দশা হচ্ছে, তো আরেকটা সালোক সংশ্লেষে আরেকটা দশা আছে, প্রথম দশা যেটা আলোক দশা। তো এই আলোক দশাটা কোথায় হয়? এই আলোক দশাটা হয় এই যে গ্রানা থাইলাকয়েড, যে গ্রানা যেটা, ওইখানেই আলোক দশা হয়। তো গ্রানাতে কি হচ্ছে বললাম? গ্রানাতে হয় আলোক দশা, গ্রানাতে হচ্ছে আলোক দশা, আর স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার দশা। আমরা যেমন অনেক রকম রান্না করি, কিছু কিছু রান্না তোরা এখন ইউটিউবে তো সবাই রান্না, ইউটিউব দেখে তো ম্যাক্সিমাম সবাই এখন রান্না করে, তো এই কিছু কিছু রান্না আছে না, এই বাটার চিকেন, টিক্কা বাটার মশলা, এইসব যে রান্না, তো এইসব রান্না করতে গেলে দুটো স্টেপ, মানে গ্যাসের দুদিকে দুটো রান্না চলতে থাকে, একদিকে চিকেন ফ্রাই হতে থাকে আর একদিকে গ্রেভিটা হতে থাকে। তো এই চিকেনটাকে ফ্রাই হয়ে গ্রেভিতেই দেওয়া হয়, দিয়ে তারপরেই তো মেন যে কম্পোনেন্ট, মেন যে বাটার মশলা সেটা তৈরি হয়। সেরকমই আলোক দশাতে কিছু রিয়াকশন হয়, আলোক দশাতে কিছু জিনিস তৈরি হয় যেগুলো অন্ধকার দশাতে চলে যায়, দিয়ে তারপরে অন্ধকার দশাতে মেন যে শর্করা জাতীয় খাবার সেইটা তৈরি হচ্ছে। আর আলোক দশা হচ্ছে কোথায় বললাম? গ্রানাতে। আর স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার দশা। আর এছাড়াও ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু স্টার্চ, রাইবোজোম, লিকুইড ড্রপলেট, তারপরে এদের নিজস্ব ডিএনএ থাকছে, ঠিক আছে। তো এই যে স্ট্রোমার মধ্যেই কেন অন্ধকার দশা হচ্ছে বা গ্রানার মধ্যেই কেন আলোক দশা হচ্ছে, এটা তো নিশ্চয়ই একটা মাথায় আসবেই সবার, যে স্ট্রোমার মধ্যেই কেন অন্ধকার দশা, ওর তো গ্রানাতেও হতে পারতো, গ্রানার মধ্যেই কেন আলোক দশা, ওটা তো স্ট্রোমাতেই হতে পারতো। তাহলে গ্রানা বা এই থাইলাকয়েডের মধ্যে না একটা অংশ আছে, যেটাকে কি বলা হয় বলতো? এখানে একটা অংশ আছে, সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাজোম। আর এই কোয়ান্টাজোমের মধ্যেই আলোক দশার জন্য খুব গুরুত্বপূর্ণ, আর ফটোসিনথেসিসের রিয়াকশন সেখানেও লিখেছিলাম ক্লোরোফিল, সেই ক্লোরোফিল থাকছে। এছাড়াও ক্লোরোফিল এক ধরনের ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষকারী রঞ্জক যেটা, এছাড়াও ক্লোরোফিলের মতনই ক্লোরোফিলেরই সহায়ককারী আরও কিছু কিছু সালোক সংশ্লেষকারী রঞ্জক থাকে, যেটা হচ্ছে তোদের ক্যারোটিনয়েড আছে, ফাইকোবিলিন আছে। ক্লোরোফিল হচ্ছে মেন বস পিগমেন্ট, যেটা ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। এছাড়াও তাকে হেল্প করার জন্য তার হেল্পার হিসেবে ফাইকোবিলিন, ক্যারোটিনয়েড, এগুলো সব কোয়ান্টোজোমে থাকে। এছাড়াও যে আলোক দশায় খুব গুরুত্বপূর্ণ, আমরা পরে গেলে দেখতে পাবো, কিছু কিছু ইলেকট্রন ট্রান্সপোর্টার বা ইলেকট্রন বাহক থাকে, সেগুলো সবই কোয়ান্টোজোমের মধ্যে থাকে। আর এই সব কিছু কোয়ান্টোজোমের মধ্যে থাকে যেগুলো আলোক দশার জন্য খুব গুরুত্বপূর্ণ, তার জন্য কোয়ান্টোজোমকে কি বলা হয়? ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। তো কোয়ান্টোজোমকে কি বলা হয়? সালোক সংশ্লেষকারী একক বা ফটোসিনথেটিক ইউনিট। কেন? এর মধ্যেই সব সালোক সংশ্লেষকারী পিগমেন্ট যে, সেগুলো সব কিসের মধ্যে থাকে? কোয়ান্টোজোমের মধ্যে থাকে। তো কোয়ান্টোজোমের মধ্যে কি কি থাকছে? প্রায় ধরে নে 250টা ক্লোরোফিল, 40টা ক্যারোটিনয়েড, এছাড়াও ফাইকোবিলিন, আর যে আলোক দশার জন্য গুরুত্বপূর্ণ যে ইলেকট্রন বাহকগুলো, সেগুলো সব কোয়ান্টোজোমের মধ্যে থাকে, তাই একে বলা হয় সালোক সংশ্লেষকারী একক বা ফটোসিনথেটিক ইউনিট। তো এর মধ্যে কি কি থাকে? 250 ক্লোরোফিলস, then 40 carotenoids, almost 40 carotenoids, তারপরে থাকছে ফাইকোবিলিন, এটাও এক ধরনের সালোক সংশ্লেষকারী রঞ্জক। তারপরে যে ইলেকট্রন বাহকগুলো আছে সেগুলো সব থাকছে, ইলেকট্রন ক্যারিয়ার্স, এগুলো সবই থাকছে কোয়ান্টোজোমের মধ্যে, যার জন্য কোয়ান্টোজোম হচ্ছে সালোক সংশ্লেষকারী একক। আর এই কোয়ান্টোজোম যেহেতু গ্রানাতে থাকছে, তাই গ্রানাতেই আলোক দশা সম্পন্ন হচ্ছে। এতটা বোঝা গেছে নিশ্চয়ই যে গ্রানাতেই কেন আলোক দশা সম্পন্ন হচ্ছে। এবারে আসি অন্ধকার দশা কেন স্ট্রোমাতে সম্পন্ন হয়। স্ট্রোমার মধ্যে অন্ধকার দশা যে সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন রকম উৎসেচক লাগে, বিভিন্ন রকম এনজাইম লাগে, যেমন রুবিস্কো আছে, আরও অনেক রকম এনজাইম আছে। এই সব কিছুই স্ট্রোমার মধ্যে থাকে।
তো এই স্ট্রোমার মধ্যে এইসব উৎসেচক বা এনজাইমগুলো থাকে, এইগুলো কিন্তু গ্রানাতে থাকে না, এগুলো স্ট্রোমার মধ্যেই থাকে। এই কারণেই অন্ধকার দশাটা কোথায় হচ্ছে? স্ট্রোমাতে হচ্ছে। তো স্ট্রোমার মধ্যে কি থাকছে? এনজাইম বা উৎসেচক, যেগুলো সব অন্ধকার দশার জন্য গুরুত্বপূর্ণ, সেই সব এনজাইম বা উৎসেচক এগুলো সব স্ট্রোমার মধ্যে থাকে, তাই স্ট্রোমার মধ্যে অন্ধকার দশা হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এতটা নিশ্চয়ই যে গ্রানা, স্ট্রোমা এগুলোতে কেন আলোক দশা অন্ধকার দশা হচ্ছে, তারপরে কোয়ান্টোজোম সেটা কোথায় থাকে, এবারে বোঝা গেছে নিশ্চয়ই এতটা। এইবারে আমরা পরবর্তী যে ক্লাসটায় যাব সেই ক্লাসে দেখব এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোফিল, এগুলো কি কাজ করে, এগুলো কত রকমের হয়, কোথায় কোথায় থাকে, তারপরে ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিন এগুলো কোথায় থাকে, ইলেকট্রন ক্যারিয়ার কোথায় থাকছে, তারপরে আলোক দশা কিভাবে সম্পন্ন হচ্ছে, স্টেপগুলো কি, অন্ধকার দশা, এগুলো আস্তে 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 আমরা পরে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে তোরা দেখতে পাবি। তো আজকের ক্লাসে আমরা তাহলে কি কি পড়লাম? প্রথমেই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের যে ইনার মিনিং সেটা দেখলাম। সেটা কি দেখলাম? আলো, লাইট, ফটো মানে হচ্ছে লাইট, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ, মানে হচ্ছে খাদ্য সংশ্লেষ। আর এটার জন্য একটা শক্তি লাগছে, সেটা কে দিচ্ছে? লাইট। আর এই যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ কারা করতে পারে? প্ল্যান্ট তো আছে, উদ্ভিদ তো আছেই, উদ্ভিদ ছাড়াও কিছু প্রোটিস্টা কিংডমের জীব, ডায়াটাম, ইউগ্লিনা, ডিউনোফ্যাজিলিয়েট, তারপরে সায়ানোব্যাকটেরিয়া, এরা সব স্বভোজী বা অটোট্রপস বা প্রডিউসার, কারণ এরা খাবার তৈরি করতে পারে নিজের শরীরের মধ্যে। আরেক ধরনের আছে, তারা হচ্ছে পরভোজী বা হেটেরোট্রপস বা খাদক, যারা নিজেদের শরীরের মধ্যে খাবার তৈরি করতে পারছে না। তো এদের মধ্যে কারা আছে? এই যে আমরা অ্যানিমেলসরা আছি, ফাঙ্গাস আছে। এবারে তারপরে দেখলাম কি ফটোসিনথেসিসের নিকনেম। তো ফটোসিনথেসিসের কটা নিকনেম আছে? 3টে নিকনেম আছে। ফার্স্ট নিকনেম কি? আলোক রাসায়নিক বিক্রিয়া বা ফটোকেমিক্যাল রিয়াকশন। কেন? কারণ খাবার হচ্ছে এক ধরনের রাসায়নিক জিনিস, আর শক্তি আমরা জানি যে অবিনশ্বর, শক্তি নষ্ট হয় না। তো এখানে যে আলোক শক্তিটা ব্যবহার হচ্ছে সেটা খাবারের মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে খাবার তৈরির মাধ্যমে। তো এটা তাই ফটোকেমিক্যাল রিয়াকশন। দেন তারপরে আমরা দেখলাম যে ফটোসিনথেসিসে কি তৈরি হচ্ছে? শর্করা বা যে গ্লুকোজ, সেটাই খাবার রূপে তৈরি হচ্ছে। আর কিভাবে তৈরি হচ্ছে? এটা কি বিক্রিয়ার মাধ্যমে? পরিবেশ থেকে এরা কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে গ্রহণ করছে, মাটি থেকে মূলরোম দ্বারা জল শোষণ করছে, দিয়ে দুটোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। আর এই রাসায়নিক বিক্রিয়ার জন্য কি কি দরকার? আলোর উপস্থিতি দরকার, আরেকটা কি বলেছিলাম? সক্রিয় ক্লোরোফিল দরকার। এই দুটোর উপস্থিতি ছাড়া সম্ভব নয়। তো এই দুটোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে কি তৈরি হচ্ছে? শর্করা বা গ্লুকোজ। আর তাছাড়া একটা খুব যে ইম্পর্টেন্ট উপাদান, সেটা হচ্ছে অক্সিজেন তৈরি করছে, যেটা এরা পরিবেশে বার করে দিচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। তো এই যে বিক্রিয়াটা হচ্ছে, এটাকে আমরা কি বললাম? আর আরেকটা নিকনেম জারণ বিজারণ বিক্রিয়া। কেন? আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে, রিডাকশন হচ্ছে, আর জল এখানে জারিত বা অক্সিডেশন হয়ে অক্সিজেন তৈরি করছে, তাই এটা জারণ বিজারণ বিক্রিয়া। আরেকটা আমরা কি দেখলাম? এটাকে কি বলা হয়? উপচিতিমূলক বিক্রিয়া। কেন? তার কারণ দেখতেই পাচ্ছি যে এখানে দুটো ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে রিয়াকশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর জল, এই দুটো রিয়াকশন করে কি তৈরি করছে? শর্করা বা খাবার, যেটা একটা অর্গানিক কম্পাউন্ড। আর এই পুরোটাই ঘটছে উদ্ভিদের দেহের মধ্যে। তো তাই জন্য উদ্ভিদের দেহের একটা শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। তো তাই জন্য এটাকে বলা হয় উপচিতিমূলক বিক্রিয়া বা অ্যানাবলিজম রিয়াকশন। তারপরে কি দেখলাম? যে ফটোসিনথেসিস দু প্রকারের হয়, এক তো অক্সিজেনিক আর একটা অ্যানঅক্সিজেনিক। তো সেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জলের থেকেই অক্সিজেনটা তৈরি হচ্ছে। কেন? অক্সিজেনিক যে ফটোসিনথেসিস, সেখানে জল ব্যবহার হচ্ছে বলে অক্সিজেন তৈরি হচ্ছে। আর অ্যানঅক্সিজেনিক যে ফটোসিনথেসিস, সেটা ব্যাকটেরিয়াদের মধ্যে হয়। এখানে কিন্তু জল ব্যবহার হচ্ছে না, জলের বদলে অন্য কোনো জৈব অজৈব উপাদান ব্যবহার হচ্ছে, যেমন হাইড্রোজেন সালফাইড, যার জন্য এখানে অক্সিজেন তৈরিই হয় না। তো এর থেকে তো বোঝাই যাচ্ছে যে জলটাই জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে। তারপরে আমরা দেখলাম যে গাছের রান্নাঘর কি? পাতা। তারপরে পাতার কোথায় রান্না হচ্ছে, পাতার মধ্যে থেকে গ্যাসের স্টোভ হিসেবে কাজ করছে, সেটা আমরা কি দেখলাম? ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট কোথায় থাকছে? মেসোফিল কলাতে থাকছে। আর এক একটা মেসোফিল কলাতে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকে? 20 থেকে 40টা। দেন তারপরে আমরা দেখলাম যে ক্লোরোপ্লাস্টের গঠনটা কীরকম, ক্লোরোপ্লাস্টের ভেতরে কী কী জিনিস থাকছে। ওটাকে যে গ্যাস বা স্টোভ বলছি, তো গ্যাস বা স্টোভের মধ্যে যেমন বার্নার স্ট্যান্ড থাকে বা যেখানে আগুন জ্বলে, তো সেরকম ক্লোরোপ্লাস্টের মধ্যেও নিশ্চয়ই কিছু না কিছু থাকছে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বহিঃপর্দা, অন্তঃপর্দা থাকছে। এই দুটোই পর্দা হচ্ছে সিলেক্টিভলি পারমিবেল বা প্রবেদক ভেদ্য পর্দা যেটাকে বলা হয়। আর এই দুটো পর্দার মাধ্যমে যেই সালোক সংশ্লেষের মাধ্যমে যে বিপাকীয় পদার্থ যেগুলো তৈরি হয়, সেগুলো সবই বেরিয়ে যেতে পারে।
আর এই দুটো পর্দার মাঝে একটা স্থান আছে, ফাঁকা যে জায়গা, সেটাকে কি বললাম, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। তো এবারে অন্তঃপর্দার ভেতরে যে লিকুইডের মতো যে অংশটা আছে, যেটা প্রোটিন ধাত্র, সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যে কি বললাম, অন্ধকার দশা তৈরি হয়। অন্ধকার দশা সম্পন্ন হচ্ছে সালোক সংশ্লেষের। আর স্ট্রোমাটাই হচ্ছে একটা গ্যাসের যে বার্নার, সেটা হচ্ছে একটা বার্নার হচ্ছে স্ট্রোমা, কারণ সালোক সংশ্লেষের একটা দশা অন্ধকার দশা স্ট্রোমাতেই সম্পন্ন হয়ে যাচ্ছে। কেন সম্পন্ন হচ্ছে বললাম যে অন্ধকার দশার জন্য যা যা উৎসেচক বা এনজাইম দরকার সেগুলো সব স্ট্রোমার মধ্যে থাকে, তাই স্ট্রোমাতেই অন্ধকার দশা হয়। এবার যে আরেকটা যে দশা আলোক দশা, সেটা কোথায় হচ্ছে, গ্রানাতে হচ্ছে। এই যে গ্রানা, এই যে চ্যাপ্টা থলির মতো অংশ, সেগুলোকে কি বললাম, থাইলাকয়েড। থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড পরপর ধাপে ধাপে সজ্জিত হয়, কি হয়, গ্রানাম। আর অনেকগুলো গ্রানামকে কি বললাম, গ্রানা। আর এই গ্রানার মধ্যে কি বলছি, আলোক দশা সম্পন্ন হচ্ছে, মানে গ্রানাই বলা যেতে পারে। গ্যাসের যে আরেকটা যে বার্নার, সেটা হচ্ছে গ্রানা। একটা তো স্ট্রোমা আর একটা গ্রানা, একটাতে অন্ধকার দশা, একটাতে আলোক দশা। এবার গ্রানাতেই কেন আলোক দশা হচ্ছে, তার কারণ গ্রানার মধ্যে না একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যেটা হচ্ছে কোয়ান্টোজোম। আর এই কোয়ান্টোজোমের মধ্যে যত সালোক সংশ্লেষকারী রঞ্জক, যেমন যেগুলো হচ্ছে বস পিগমেন্ট, ক্লোরোফিল, যেটা ছাড়া সালোক সংশ্লেষ সম্ভবই নয়, সেটা থাকে। এছাড়াও ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন, তারপরে আলোক দশার জন্য গুরুত্বপূর্ণ, পরে দেখতে পাবি তোরা গেলে, যে ইলেকট্রন ক্যারিয়ার্স লাগে, সেই ইলেকট্রন ক্যারিয়ার সব কিছু এই কোয়ান্টোজোমের মধ্যেই থাকে। তাই কোয়ান্টোজোমকে কি বলা হয়, ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষকারী একক। এতটা নিশ্চয়ই সবার বোঝা গেছে। এইবারে আমরা নেক্সট ক্লাসে বললামই যে পরবর্তী ক্লাসে আমরা ক্লোরোফিল, এই ক্যারোটিনয়েড, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আলোক দশা, অন্ধকার দশা কীভাবে হচ্ছে, সেইগুলো সব দেখব। তো আশা করি আজকের ক্লাসটা তোরা সবাই বুঝতে পেরেছিস, এনজয় করেছিস। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।